যাচ্ছে, কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে একদম। এবার বলছে মিউটা রোটেশন, রোটেশনই বন্ধ হয়ে যাবে। রোটেশনটা বন্ধ হয়ে যাবে না, এখানে রোটেশনটা যেটা হওয়ার কথা ছিল সেটা একটু কমবে। কেন কমবে দেখো, কি হচ্ছে, ধরো এই একটা হচ্ছে মনোস্যাকারাইড যার বিজারণ ধর্ম আছে। বিজারণ ধর্ম আছে মানে কি, এর কার্বনিল গ্রুপটা ফ্রি আছে। হুম, এই সমস্ত যখন এই মনোস্যাকারাইড গুলো আমরা জলের মধ্যে নিব, নেওয়ার সময় কি হয়, এরা আর ওদের ফর্মে থাকে না, তখন ওদের যে মুক্ত OH গুলি আছে না, সেই OH এর যে অক্সিজেনের যে লোন পেয়ার গুলি, সেগুলি সেই এই কার্বনিল গ্রুপে গিয়ে অ্যাটাক করে। অ্যাটাক করলে সেখান থেকে দুই ধরনের অ্যানোমার তৈরি হয়। আমরা বলছিলাম যেখান থেকে কাইরালিটি স্টার্ট সেটা এপিমারিক কার্বন, হ্যাঁ তাই তো। আর যেখানে কার্বনিল গ্রুপটা থাকে একদম ফার্স্ট কার্বন, সেটা হচ্ছে আমাদের কি অ্যানোমারিক কার্বন। C1 থেকে বলছিলাম অ্যানোমার, আর C3 থেকে বলছিলাম আমরা এই গ্লুকোজের ক্ষেত্রে C2, আর কিটোনের ক্ষেত্রে C3 থেকে কাইরালটা শুরু হয়, ঠিক আছে, যেটা অ্যাপিমার বলছিলাম আমরা, এপিমারিকেই ডিফারেন্সটা হয়। তো কি হয়, C1 কার্বনটা বা তোমার যেগুলি হচ্ছে ফ্রুক্টোজ টাইপের, যেগুলি হচ্ছে কিটোহেক্সোজ বা কিটোজ যেগুলি, এখানে কি হয়, এই অক্সিজেনের ইসেগুলি গিয়ে অ্যাটাক করে ওকে দুইটা আলাদা দুইটা ফর্ম দেখায়, ঠিক আছে। কি রকম ফর্ম দেখো, এইবার তন্ময় হচ্ছে একটা মনোস্যাকারাইড, ঠিক আছে। এবার এর মাথাটা হচ্ছে কি এর কার্যকরী গ্রুপ। এবার কি হচ্ছে, এই তন্ময় কি করলো, তন্ময়কে রাখলা, তন্ময় দেখলে একবার ও এমন জিমনাস্টিক করলো, পায়ের যে বুড়া আঙ্গুলটা এদিকে ঘুরায় এখানে উঠাইলো, ঠিক আছে। এখানে যদি ঘুরায় তাহলে ও ওইদিকে দেখবে, কারণ ও যখন এই মাথাটা এখানে উঠাবে তখন কিন্তু আর ওইদিকে দেখতে পারবে না, তখন ও ওইদিকে দেখলো, ধরো এভাবে এমন নাচলো যে ওইদিকে দেখছে, ঠিক আছে। এবার যখন এদিক দিয়ে অ্যাটাক করবে ওইটা, তখন ও দেখবে ওইদিকে। তো কি হয়, যখন আমি একে গ্লুকোজটাকে রাখছি, আমার গ্লুকোজ, এই গ্লুকোজ একবার কি করছে দেখছি এদিকের দিকে তাকাচ্ছে, পা এদিক দিয়ে পা উঠায়, মানে এদিকে একটা চেয়ার ফর্ম তৈরি করে, আবার এদিকে পা উঠায় ওই দিকে তাকায়। তাহলে এরকম যখন এদিকে তাকায় তখন একরকম আইসোমার, যখন এদিকে তাকায় তখন আরেক রকম আইসোমার। মনে রাখবা, যখন ডান দিকে ওই তৈরি হবে তখন আলফা অ্যানোমার, যখন বাঁ দিকে তৈরি হবে তখন বলবো হচ্ছে বিটা অ্যানোমার। তো এই আলফা আর বিটা অ্যানোমার আমি গ্লুকোজকেই রাখছি, কিন্তু এই দেখছি এর দুই রকম ভাবে ঘুরছে, একজন খুব বেশি ডান দিকে ঘুরে, একজন খুব বেশি বাঁ দিকে ঘুরে। আলফা অ্যানোমার ঘুরবে প্লাস 112 ডিগ্রি, আর বিটা অ্যানোমার মধ্যে মাইনাস কত যেন আছে, বিটা প্লাস আচ্ছা বিটারটা দেওয়া নেই এখানে, বাহ, ওটা পার্সেন্টেজ। আচ্ছা যাই, তাহলে কি হচ্ছে, আচ্ছা তাহলে আমরা কি দেখছি যে এ একবার এদিকে, এ একবার এদিকে, দেখবা যারা হচ্ছে আমরা বেশিরভাগ লোকগুলো দেখবো হচ্ছে ডান হাতি লোক, ডান হাতেই হচ্ছে নাচের, ডান হাতের দেখবা বেশি কমফোর্টেবল, বাঁ হাতের গুলা কম ফ্লেক্সিবল, কম কমফোর্টেবল। তো এখান থেকে দেখা যায় কি যে গ্লুকোজের ক্ষেত্রে যে আলফা অ্যানোমারটা সেটা 5%, মানে যখন হচ্ছে তোমার ওয়েটটা ডান দিকে থাকছে তখন হচ্ছে আলফা, ওইটা হচ্ছে 36%, আর যেটা বাঁ দিকে থাকছে ওয়েটটা তখন ওটা হচ্ছে তোমার 64%, যেটা বিটা। এবার দেখা যাচ্ছে যে এই বিটার পার্সেন্টেজটা যেহেতু বেশি, আর বিটার হচ্ছে রোটেশনটা কম, আর আলফা রোটেশনটা বেশি, এবার এদিকে ও বাঁ দিকে ও বেশি ফ্লেক্সিবল, ডান দিকে ও কম ফ্লেক্সিবল, তাহলে বাঁ দিকের নাচগুলাই ও ভালো নাচবে, বা ডান দিকে কেউ বেশি ফ্লেক্সিবল, ডান হাতটা বেশি পাওয়ারফুল, তাহলে হচ্ছে ও ডান হাতের কার্যটাই বেশি দেখাবে। এতে করে কি হয় যে আমরা দেখছিলাম আলফাটা রোটেশন বেশি, কিন্তু বিটাটা রোটেশন আবার আলফার উল্টা, তখন দুইটার একটা কি হয়, একটা রেজাল্টেন্ট হয়। দেখো এটা কিরকম ভাবে আমরা দেখবো, আচ্ছা এখানেই দেখাই দাও কালার পেনগুলো, হ্যাঁ কালার পেন গ্রুপ লিখলাম, এটাকে একটু খুলে লিখলে এরকম লিখতে পারবো আমরা, উপরে এরকম লিখতে পারবো, ঠিক আছে। এটা কার্বনের গ্রুপটা, এইখান থেকে এই এটা বলে গামা ইলেকট্রন, ঠিক আছে, এটা গামা ইলেকট্রন তৈরি করে। এই যে এই লাস্ট যে OH এর সেটা লোন পেয়ারটা, এটা কি করে, এটা এখান থেকে গিয়ে অ্যাটাক করে এই নিউক্লিওফিলিক সেন্টারে, ঠিক আছে। তখন এটা দুই ভাবে খোলে, যদি
এটা যদি এদিকে খোলে, ধরো অ্যাকচুয়ালি একটু ভুল করলাম, তো উপর দিকে দিলে ভালো হতো। ওটাকে এখানে না দিয়ে ওটাকে উপর দিকে দিই, ডবল বন্ডটা, ঠিক আছে? তাহলে এই ওটা একবার গিয়ে খুলবে হচ্ছে বাঁ দিকে চলে গেল। আমি এখানে এইচটা এখানেই রাখলাম, এই এইচটা এখানে না দিয়ে এর সঙ্গে এইচটাকে রাখলাম, ঠিক আছে? অন্য একটা কালি দাও, এইচটা করতে হচ্ছে। সেই কালিটা না ডিপ কালা পুরো পুরো ওই পাশে ওই পাশে গেলে কাজ দিই। ঠিক আছে দেখ পথ আমার কাজ। সিএইচ, ঠিক আছে? এটা সিএইচটা, এখানে ডাবল বন্ড। এবার কি হচ্ছে, এই অ্যাটাক করলো, তাহলে এর দুই রকম প্রবাবিলিটি হতে পারে। কিরকম প্রবাবিলিটি? এদিকে ঘুরতে পারে, এদিকে খুললো, তাহলে এদিকে খুললে ওই দিকে আসবে। তাহলে ওইচটা কোন দিকে তৈরি করলো? এদিকে। যখন এটা এদিকে অ্যাটাক করছে, এটা একবার এদিকে, তাহলে একবার বাঁ দিকে যদি খুলে তাহলে ওইচটাই কোনাকুনি চলে গেল, বিটা তখন এটা এখানে চলে আসলো। এটাকে আমরা বলছি হচ্ছে বিটা ডি প্লাস গ্লুকোজ, কারণ এটা তো খুলবে আর এখানে এইচটা ওর সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এবার আরেকটা প্রবাবিলিটি হতে পারে যে এটা উল্টো ডান দিকে উঠবে এদিকে খুলতে পারে। তখন যখন এদিকে খুলবে তখন হচ্ছে এরকম, লিখে না কমানগুলো, তখন এটা হচ্ছে এই ওয়েজটা এদিকে তৈরি করছে। যখন ওয়েজটা এরকম ডান দিকে কোনাকুনি বরাবর থাকবে, এগুলো তো 3 ডাইমেনশনাল, এটা এখানে দেখাচ্ছে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি থাকে এগুলো চেয়ার ফর্মে। তখন দেখবে একটা এরকম থাকছে অ্যাবাভ দ্য প্লেন, আর একটা দেখবে সঙ্গে সঙ্গে বিলো দ্য প্লেন, বা একটা প্লেনের মধ্যে থাকলে একটা অ্যাবাভ দ্য প্লেন হয়ে গেলো, বা একটা বিলো দ্য প্লেন এরকম ঢুকে গেলো, ঠিক আছে? তো যখন এরকম যাচ্ছে তখন আলফা ডি গ্লুকোজ, আর যখন এরকম থাকছে তখন বিটা ডি গ্লুকোজ। এই প্রত্যেকটা হচ্ছে গামা ল্যাকটোনের গঠন। এটি একটা স্পেশাল গঠন এগুলি। যখন আমরা দেখছি এতক্ষণ হচ্ছে গ্লুকোজগুলো এত সহজ না, এত সহজভাবে ওরা থাকে না। এদের যে লোন পেয়ারগুলি, এরা এইভাবেই কার্বনিল গ্রুপের মধ্যে আন্তঃআণবিক নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটায়। এরকম যখনই একটা অক্সিজেন মাঝখানে ব্রিজ তৈরি করবে, এই সমস্ত কম্পাউন্ডগুলোকে বলা হচ্ছে ল্যাকটোন। যদি একদম লাস্টেরটাই করে তাহলে গামা ল্যাকটোন। কেন? কারণ এটা আলফা, এটাতে কার্যকরী গ্রুপ, তাহলে এটার সাপেক্ষে দেখো আলফা বিটা গামা, এটা গামা ল্যাকটোন। যদি এই ওইচটা দিয়ে অ্যাটাক করে তাহলে বিটা ল্যাকটোন, যদি এটা দিয়ে করে তাহলে আলফা ল্যাকটোন, ঠিক আছে? সেই হিসাবেই বলে। কিন্তু এটা হচ্ছে প্রথম আমার কার্যকরী গ্রুপ, তাহলে এটা আলফা কার্বন, বিটা কার্বন, এটা গামা, তারপরে কি স্যার? তারপরে এইভাবে তাহলে ওরা তোমার সাইকেলগুলো তৈরি করতে থাকে, এখান দিয়ে 6 মেম্বার তৈরি করে। তো যাই হোক, এইভাবে আমরা কি দেখলাম যে এইখানে কিন্তু এই একটা ল্যাকটোন গঠন তৈরি করছে, এবং সেই ক্ষেত্রে দুইটা পসিবল রোটেশন হতে পারে, একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাঁ দিকে। এটাকে তাহলে যখন ডান দিকে থাকছে আমরা আলফা বলছি, এটা হচ্ছে বিটা। এটা একটা আর একটা কিন্তু অ্যানোমার, এটা আলফা অ্যানোমার, এটা বিটা অ্যানোমার। একটু টার্মগুলো এখন একটু নতুন তোমাদের, আর এটা বিটা অ্যানোমার, ঠিক আছে? তাহলে এই আলফা অ্যানোমার এবং বিটা অ্যানোমার দেখা যাচ্ছে যে এটা বেশি কমফোর্টেবল, এটা পার্সেন্টেজটা 64%, এটা হচ্ছে 36%। তাহলে দুটার মধ্যে কার প্রায়োরিটি বেশি থাকবে, ডোমিনেট কে করবে? বিটা ডোমিনেট করবে। তার মানে এর রোটেশনটা যেদিকে বেশি সেদিকে একটু বেশি ঝুঁকে থাকবে। অর্থাৎ যে ডান হাতি লোক, ও ম্যাক্সিমাম কাজগুলো কি করবে? ডান হাতে করবে। ওকে যদি ঘুরতে বলো তাহলে এই কিন্তু এইভাবে ঘুরতে পারবে না, এই কিন্তু এইভাবে ঘোরাটা বেশি কমফোর্টেবল ফিল করবে। বুঝতে পারছো তো? যে ডান হাতি লোক ও কিন্তু এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর যে বাঁ হাতি লোক ও কিন্তু ক্লকওয়াইজ রোটেশন করতে চাবে। তো এই দুইটা কি হয়, যখন জলীয় দ্রবণে নিচ্ছে তখন ওরা এক বর্ণী আলোটাকে একজন বাঁ দিকে ঘোরায়, একজন ডান দিকে ঘোরায়। যেহেতু এর পার্সেন্টেজটা বেশি, তাহলে এ যেদিকে ঘোরাচ্ছে, তো প্রাইমারি এই গ্লুকোজের নর্মাল রোটেশন 112 ডিগ্রি, কিন্তু দেখা যায় একজন 152 ডিগ্রি ঘোরায়, আরেকজন ঘোরায় হচ্ছে কত 34 ডিগ্রি না কত। এই হিসাবে দুইটার একটা আলটিমেটলি এই 52.7 এসে স্টপ হয়, ঠিক আছে? তাহলে যেটা তোমার ম্যাক্সিমাম একটা রোটেশন ছিল ওইটা হচ্ছে না, আর এদিকে মিনিমাম যেটা সেটা হচ্ছে না, কিন্তু রোটেশনটা কি হয়ে গেল, একটা জায়গায় এসে স্টপ হয়ে গেল। এর রোটেশনটা 112 ছিল। নর্মালি ডি গ্লুকোজের বা গ্লুকন ডির হচ্ছে এইটা ছিল, সেখান থেকে কমে হচ্ছে মিউট হয়ে কত হলো 52.7 ডিগ্রি। 52। এটা কিসের জন্য? তার আলফা এবং বিটা অ্যানোমারের জন্য।
মিউট করা মানে সাউন্ড কমিয়ে দেওয়া। তো ওর আগে যে রোটেশনটা ছিল প্লাস ঘড়ি কাটার দিকে, সেটা ঘড়ি কাটার দিকে ঘুরলো ঠিকই, কিন্তু সেটা কমে গেল, ডিক্রিজ করলো। এর জন্যই বলে এটাকে মিউট। সাউন্ড কমায় দেওয়া মানে কি, সাউন্ড কমিয়ে দেওয়া মানে মিউট করে দেওয়া। এই রোটেশনের জন্য কি হচ্ছে, মিউট আর রোটেশন, মানে যে রোটেশনটা হচ্ছিল সেই রোটেশনটা মিউট হয়ে গেল একটু। ঘটনাটা বোঝা গেল? আচ্ছা, তারপর আসি নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই মিউটার রোটেশন। দেখো, বিজারণ ধর্ম বিশিষ্ট বেশিরভাগ মনোস্যাকারাইড জাতীয় যৌগের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, নিচের থেকে ধরো আমাদের পরে লেখাগুলো বুঝবেই না, দেখা যায় যে এদের জলীয় দ্রবণকে প্রস্তুত করার পর রেখে দিলে সময়ের সঙ্গে সঙ্গে এই দ্রবণের আপেক্ষিক আবর্তন মানের পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট স্থির মানে পৌঁছায়। এইরূপ পরিবর্তন এবং শেষ পর্যন্ত একটি সাম্য অবস্থায় স্থির আবর্তন মানে পৌঁছানোর ঘটনাটাকে মিউটারেশন। দেখো, একটু কমে যায় কিন্তু বলছে, পরিবর্তন ঘটে এবং একটা নির্দিষ্ট মানে পৌঁছায়। ঠিক আছে, দেখো যেরকম উদাহরণস্বরূপ বলছে, গ্লুকোজের সদ্য প্রস্তুত জলীয় দ্রবণের আপেক্ষিক আবর্তনের মান হচ্ছে 112 ডিগ্রি, যেটা হচ্ছে প্রাইমারি একদম শুরুতেই। এই দ্রবণকে রেখে দিলে আপেক্ষিক আবর্তনের মান পরিবর্তন হয় এবং শেষ পর্যন্ত 52.7 এসে স্থির হয়। কেন হয়? কারণ এই ঘটনার জন্য দায়ী সাম্য অবস্থায় আসা গ্লুকোজের জলীয় দ্রবণে 36% আলফা গ্লুকোজ মানে আলফা অ্যানোমার আর বিটা আর 64% বিটা অ্যানোমার। অর্থাৎ বিটা অ্যানোমারটা কি করে দেয়, ওকে কমিয়ে দেয়। আচ্ছা, ক্ষারীয় পিরিডিন আম্লিক দ্রাবকে গ্লুকোজ বা অন্য কোনো মনোস্যাকারাইড এইরূপ মিউটারেশন প্রদর্শন করে না। তার মানে এটা শুধুমাত্র জলীয় দ্রবণে সম্ভব, আম্লিক দ্রবণে এটা সম্ভব না, বা ক্ষারীয় দ্রবণে সেটা সম্ভব না। এটা কেন সম্ভব না? কারণ যখন আম্লিক দ্রবণ হবে তখন কি হবে, সমানে H+ আসতে থাকবে দ্রবণের মধ্যে, আর এখানে দ্রবণের মধ্যে দেখো গ্লুকোজের মধ্যে OH কতগুলি আছে, তখন কি হবে, ওই H+ গুলিকে এই অক্সিজেনের লোন পেয়ার গুলো দিয়ে H+ গুলোকে ধরে নিবে। তাহলে এদের অ্যাক্টিভিটি এখানে থাকছে না, এরা অ্যাটাক করতে পারছে না। আবার যদি তুমি দেখো, যদি তুমি খান নাও, খান নিলে খারের মধ্যে লোন পেয়ার গুলি আছে, যদি লুইস খার বলো তাহলে ওরা ইলেকট্রন জোর দান করার মতো প্রবণতা রাখে। বা তুমি যদি OH নাও তাহলে ও কি করবে, ওর OH নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটাবে, তখন ওরা এসে ওই কার্যকরী গ্রুপের মধ্যে অ্যাটাক করতে থাকবে, এই নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করতে থাকবে। অর্থাৎ এরা যে নিজেরা যে নিজেদের রূপটাকে পরিবর্তন করছে সেটা গুরুত্ব থাকছে না, বাইরের থেকে এসে করছে, অর্থাৎ এই ফর্মটা আসছে না। ক্লিয়ার? এটা হচ্ছে তাহলে মিউটার রোটেশন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন অনেকবার দেখবা টেস্ট পেপারের মধ্যে। আচ্ছা, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, গ্লুকোজের 5 সদস্য বিশিষ্ট বলয় আকৃতি হেমিঅ্যাসিটাল, এই যেটা আমি এক্ষুনি বললাম যে ল্যাকটোন ফরমেশনগুলি, এখানে যদি 5টা মেম্বার থাকে, এই যে এরকম সাইকেলটার মধ্যে, এখানে দেখো কয়টা মেম্বার, এই যে এখানে যখন তৈরি হচ্ছে দেখো, তাহলে দেখো 1, এখান থেকে গোনা শুরু করো, এটার মধ্যে দেখো, তাহলে এটার মধ্যে যদি দেখি, এখানে তো একটু ভুল তুললাম না, এখানে একটা ওয়েজ বাকি গেল না। আচ্ছা, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 6টা মেম্বার আছে। এই 6 মেম্বারটাকে বলা হচ্ছে পাইরানোজ। বলয় যদি 6 মেম্বার থাকে তাহলে পাইরানোজ, যদি 5 মেম্বার থাকে তাহলে বলে ফিউরানোজ। এরকম যদি এই ওয়েজটা দিয়ে যদি তখন যদি এই ওয়েজটা দিয়ে অ্যাটাক করতো, তাহলে দেখো এই বলয়ের মধ্যে হচ্ছে কি হতো, কমতো। ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে ফিউরানোজ স্ট্রাকচার। এই দেখো, যখন 5 সদস্য বিশিষ্ট বলয় আকৃতি হেমিঅ্যাসিটাল তৈরি করবে, অর্থাৎ এই যে এখানে যে আমি বিভিন্ন যে প্লাসগুলো দিচ্ছি, এগুলো তো একটা আইসোমার, এখান থেকে অক্সিজেন দিয়ে এখানে তো আবার অ্যাটাক করছে। এখানে যদি 1 এটা একবার, হ্যাঁ 1 2 3 4 5 6, এখানে 6টা হয়ে গেল, এটা হয়ে যাবে পাইরানোজ। এই 6 মেম্বার হলে পাইরানোজ আর 5 হলে ফিউরানোজ। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে, এটাকে বলা হচ্ছে পাইরল, এটা এটা পাইরল, এটা এন, এটা পাইরল, এটা পিরল, তোমরা পিরল পড়ছিলা, এই পিরল থেকে হচ্ছে পাইরানোজ আসে, বা এটাকে পাইরল বলে অনেক সময়, ইংরেজি বলে পাইরল, পিরল উচ্চারণ করেন কিন্তু পাইরল। এখানে পাইরলে হচ্ছে 6 মেম্বার থাকে, এটাকে বলে পাইরানোজ, আর ফিউরান হচ্ছে এরকম। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে ফিউরান। এই ফিউরানোজ দেখো 5টা মেম্বার আছে, 1 2 3 4 5, এটা হচ্ছে ফিউরান থেকে আসছে ফিউরানোজ, আর পাইরল থেকে আসছে পাইরানোজ।
আচ্ছা, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের ডি মাইনাস ফ্রুক্টোজ, এই মেইনলি যেটা আমি এইটার ফ্রুক্টোজটা পাবো, এই ফ্রুক্টোজ হচ্ছে মধুতে থাকে, মিষ্টিতম শর্করা, আগেই বলছিলাম। ঠিক আছে, এটা একটা কিটো এক্সোজ, কারণ এখানে দেখো সি ডাবল বন্ড ও আছে, আগেই বলছিলাম ফ্রুক্টোজটা হচ্ছে কিটো এক্সোজ। যেহেতু নিচের থেকে উপরের দিকে যাচ্ছি, প্রথম কাইরাল কার্বনটা হচ্ছে ডান দিকে আছে, এটা হচ্ছে ডি ফ্রুক্টোজ। ডান বা যদি এদিকে থাকতো তাহলে এল ফ্রুক্টোজ। ঠিক আছে, এটা তার আলোকীয় আইসোমার। আচ্ছা, ফ্রুক্টোজের প্রাথমিক আবর্তনের মান বলছে এই -133 ডিগ্রি, -133। এটার জন্য খুব ঝামেলা হবে। ঠিক আছে, মিউটার রোটেশনে হয় হচ্ছে আলফা, এতে গিয়ে স্থির হয়, মানে এরও ওই অ্যানোমারিক ঝামেলা হয়ে যাবে। এই যে তাহলে এই এরও যে দুইটা, এর আলফা, এটা এই আলফার মান হচ্ছে -133, আর বিটাটার একটু কম। যখন একে দ্রবণে রাখছি ফ্রুক্টোজ, তখন এই এসে এখানে -92-তে স্থির হয়। তাহলে দুইটা জিনিস এখান থেকে মনে রাখবে। তাহলে আলফা, এই ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে ফ্রুক্টোজের হচ্ছে মিউট হয় কত, ফ্রুক্টোজ মিউট হচ্ছে কততে গিয়ে স্টপ হচ্ছে, ফ্রুক্টোজ মিউট হয় -92 ডিগ্রিতে গিয়ে, আর গ্লুকোজ মিউট হয়, ডি গ্লুকোজ মিউট হয় +52.7 ডিগ্রি সেন্টিগ্রেড, এই মাইনাসে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আগের দিনের মতোই বলছিলাম, এটাতে 3 অণু হচ্ছে ওসাজন, 3 অণু ফিনাইল হাইড্রোজেন দিলে গিয়ে ফিনাইল হাইড্রোজেন ওসাজন তৈরি হয়। মনে হচ্ছে এবারে সিলেবাসে এটার খুব বেশি ডিটেলসে নাই, দেখতে হবে সিলেবাসটা। ঠিক আছে, গ্লুকোজেই বলো ফ্রুক্টোজেই বলো, এরা 3 অণু দিলে এখানে কিন্তু এটা ওসাজন তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফ্রুক্টো ওসাজন, ফ্রুক্টোজ থেকে আসছে ফ্রুক্টো ওসাজন, ও এই জায়গায় আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, তাহলে এবার ফ্রুক্টোজের শনাক্তকরণের জন্য পরীক্ষাটা করা হয় হচ্ছে মলিসের পরীক্ষা, এটুকু জানলেই হবে, মলিসের পরীক্ষা ডিটেলস বেশি লাগবে না। জানি না এবার সিলেবাসে আছে কিনা, তবে একটু বলে রাখছি যে নিম্নতর অ্যালডোজ থেকে হচ্ছে কি বলছে, উচ্চতর অ্যালডোজ। এটা হচ্ছে সংশ্লেষটা হচ্ছে কি কিলিয়ানি ফেসার, কিছুই না, বিক্রিয়াটা হচ্ছে তোমার কিভাবে করবা, এই যে বিক্রিয়াটা বইয়ে আসেও একটু ডিটেলসে, CH2OH, প্রথমে এখানে HCN দিয়ে বিক্রিয়া করা হয়। তাহলে HCN দিলে কি করবে, এই CN মাইনাসটা কি করবে, এটাকে অ্যাটাক করে, এই অ্যাটাক করে দেখো এখানে একটা কার্বন সংখ্যা বৃদ্ধি করে দিল, এটা H, এখানে যখন অ্যাটাক করে তখন এটা হয়ে যায় OH, আর এখান থেকে CN ঢুকে গেল, আর এখানে আমার যা আছে তাই থাকলো। ঠিক আছে, যত কার্বনই থাকুক। এবার নেক্সট হচ্ছে কি করে, এটাকে আর্দ্র বিশ্লেষণ করে, H3O+, আর্দ্র বিশ্লেষণ। তাহলে আর্দ্র বিশ্লেষণ করলে কি হয়, এই CNটা হচ্ছে COOH হয়ে যায়, আর এখানে দেখো HOH যা আছে দেখো, একটা কার্বন সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, এই গ্রুপটা HOH এ কনভার্ট হয়ে গেল, CNটা ঢুকে গেল। CN থেকে আমরা এক ধাপেও CHO করতে পারি। ঠিক আছে, গাটারম্যান কচে একটা বিক্রিয়া ছিল, এখানে CN থেকে একবারে অ্যালডিহাইড করা যায়। ঠিক আছে, তুমি CHO থেকেও এবার এটাকে তুমি হচ্ছে বিজারণ করবা, অ্যাসিডকে বিজারণ করবা, মৃদু বিজারণ। যদি তুমি মৃদু বিজারণ করো তাহলে এই অ্যাসিডটা, এই অ্যাসিড গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়ে গেল। এদিকে দেখো একটা নতুন করে HOH তৈরি হলো, আর এদিকে যা আছে। তাহলে এখানে ছিল 6 কার্বন বিশিষ্ট, এখানে হয়ে গেল 6 কার্বন, এখানে দেখো 7 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে কিলিয়ানি ফিশার। ঠিক আছে, একটা নতুন বাইরে গেল কিন্তু। এবার দেখো উচ্চতর অ্যালডোজ থেকে নিম্নতর অ্যালডোজ, এটাকে হচ্ছে ভোল পদ্ধতি আছে এবং রাফ পদ্ধতি আছে। এটা ফেন্টন বিকারক দিয়ে এটা করা হয়। ঠিক আছে, এবার কিছুই না, এটাকে তোমার হচ্ছে এই গ্রুপটাকে, এই সি ডাবল বন্ড ও গ্রুপটাকে হচ্ছে প্রথমে অ্যাসিড গ্রুপে কনভার্ট করা হয়। অ্যাসিড গ্রুপে কনভার্ট করা মানে হচ্ছে অল্প পরিমাণ তুমি জারণ করবা। আমি এখান থেকে দেখাই CHO, এখানে যা আছে তাই থাকলো, এটাকে একটু তুমি অক্সিডাইজড করবা, COOH হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে তুমি আমাদের নর্মাল যে বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া করো আর হিট দাও,
তাহলে CONH2 হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা পদ্ধতি আছে। তাহলে CONH2 হলে এটা Br2KOH দিলে একটু কি তাহলে এটা NH2 হয়ে যাবে। আর এখানে যা আছে তাই। এবার এই গ্রুপটাকে উঠায় দিব, NH2 গ্রুপটাকে আমরা ডাইরেক্টলি হচ্ছে তখন অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট করে দেব। এই যে এই CHOH NH2 এটাকে একবারে অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট করা যায়। এটা প্রসেসটা বই থেকে একটু দেখতে হবে, আর নয়তো এইখান থেকে ডাইরেক্টলিও করা যায়। এখানে যদি স্ট্রং হিট দাও এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। এটাকে বলে ডিকার্বক্সিলেশন। বা সোডা লাইম সহ যদি হিট দাও, সোডা লাইম সহ হিট দাও তাও হবে। তাহলে এখান থেকে আমার এখানে দেখো H হয়ে গেল, এখানে H, এখানে OH, তাহলে CH2OH হয়ে গেল। আর এখানে আমার যা আছে তাই, এটা CH2OH। এবার এই CH2OH গ্রুপটাকে আমার অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট করতে হবে, কিছুই না, ক্রোমেট দিয়ে হিট করলেই হয়ে যাবে। এই অ্যালডিহাইড গ্রুপটা শুধু খুব মানে ধীরে ধীরে করতে হবে। কেন বলো তো? কারণ এখানে অনেকগুলো HOH গ্রুপ আছে। এর জন্য এই প্রসেস থেকে এই প্রসেসটা বেশি বেটার। OH গ্রুপগুলো যেন অ্যালডিহাইড গ্রুপে সবগুলো কনভার্ট না হয়ে যায়, সেই জন্য এই প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাফ পদ্ধতি এইভাবেও করা যায়। আর রাফ পদ্ধতি আছে, ভুল পদ্ধতি, দুইটা আলাদা আলাদা পদ্ধতি, একদম খুব সহজ। এবার অ্যালডোজ থেকে কিটোজ, এগুলো একটু এক্সাম্পল আমি বই থেকে দাগিয়ে দেবো। আর কিটোজ থেকে অ্যালডোজ যদি এবার দেখি সিলেবাসে আসে, ঠিক আছে। কিন্তু এই জিনিস কয়েকটা করতে হয়, আর খুব কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস করতে হয়। যে ওদের কয়েকটা হচ্ছে জারণ, যেরকম Br2KOH দিয়ে বিক্রিয়া, ধরো অ্যালডিহাইডে Br2KOH দিলে বিক্রিয়া করলে কি হবে? HIO3 দিয়ে একটা বিক্রিয়া আছে, ওদের করাইছি কি? আচ্ছা, আমি ওই কয়েকটা বিক্রিয়া তোমাদের বলে দেবো, একটু মনে করবো আমাকে বইটা যখন খুলবো। কয়েকটা বিক্রিয়া, যে Br2KOH দিলে গ্লুকারিক অ্যাসিড হয়, HIO3 দিলে যেরকম গ্লুকোনিক অ্যাসিড হয়, গ্লুকোনিক, তারপরে গ্লুটারিক, এই সমস্ত অ্যাসিডগুলো বলে দেবো বইয়ের থেকে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এই কয়েকটা বিক্রিয়া, HNO3 আছে। যাই হোক, এবার আমরা আসি তাহলে ডাইস্যাকারাইড। তাহলে আমরা ডাইস্যাকারাইডগুলো কি বলছিলাম? ডাইস্যাকারাইড যে সমস্ত স্যাকারাইডগুলি হচ্ছে আদ্র বিশ্লেষিত হয়ে দুইটা মনোস্যাকারাইড, না ডাই, একদম পার্টিকুলার দুইটা, যেরকম খুব ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসে। এবার ওদের গ্যালাক্টোজ দেখলাম উঠাই দিছে, বোধহয় গ্যালাক্টোজ আর মল্টোজ বোধহয় উঠাই দিছে। তো যাই হোক, তো সুক্রোজ যদি আমি আদ্র বিশ্লেষণ করি তাহলে এখনো পাই ফ্রুক্টোজ আর এখনো পাই গ্লুকোজ। যদি আমি ল্যাকটোজ ভাঙি তাহলে মনে রাখবা গ্লুকোজ আমি পাবোই। এবার ল্যাক মানে গ্যালাক, ল্যাক ফর গ্যালাক, আর গ্লু গ কমন রেখে ল্যাকটোজ, গ্যালাক থেকে ল্যাকটোজ চলে আসলো। ঠিক আছে, আর একটা হচ্ছে মল্টোজ, যেটাতে দুই অণু গ্লুকোজেই বেরোয়। খুব ইম্পর্টেন্ট, এগুলোকে তোমাদের সবগুলো প্রাণীজ। ঠিক আছে, ল্যাকটোজ থাকে হচ্ছে মাতৃ দুধে, ঠিক আছে, আর মল্টোজ থাকে হচ্ছে তোমার রুটিতে। হ্যাঁ, রুটি খাইলে দেখবা যতই চাপাবা ততই মিষ্টি লাগে। রুটিতে থাকে হচ্ছে দুই অণু তোমার ইসে গ্লুকোজ, আর চালে থাকে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই জন্য চাল খাইলে এত মিষ্টি লাগে না, কিন্তু রুটি চাপাবা যতক্ষণ চাপাবা ততক্ষণ, যত বেশি চাপাবা তত বেশি মিষ্টি লাগবে, কারণ এটা তখন মল্টোজগুলো ভাঙতে থাকে। লবণ দিলে কি টেস্ট পাওয়া যায় না? ওটা খ্যার দেবো, খ্যারে মিষ্টি হবে, খ্যার ভাঙতে পারবে। আচ্ছা, ডাইস্যাকারাইডগুলি একটা স্পেশাল টাইপ অফ বন্ধন তৈরি করে। ঠিক আছে, ডাইস্যাকারাইডগুলি এমনি এমনি যুক্ত থাকে না। যেরকম একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ এমনি এমনি যুক্ত থাকে, এমনি এমনি যুক্ত থাকে না। এই একটা গ্লুকোজ যখন সুক্রোজটা তৈরি হয়, খুব কঠিন গঠন, আমিও জানি না এগুলি, শুধু আমি কলেজের সময় করছিলাম, এরপরে আমি আর করিনি। গ্লুকোজ, ঠিক আছে, এই গ্লুকোজ থেকে যখন এই ফ্রুক্টোজের সঙ্গে যুক্ত হয়ে থাকে ফ্রুক্টোজ, তখন এরা এই অক্সিজেন ব্রিজিং দিয়ে যুক্ত থাকে। একটু শর্টেই দেখালাম। ঠিক আছে, এই গ্লুকোজ এই ফ্রুক্টোজের সাথে অক্সিজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, অক্সিজেন পরমাণু দ্বারা। এই বন্ধনটাকেই বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক। ঠিক আছে, চ্যাপ্টারটা শুধু দিচ্ছেই বেশি, ওরা কোশ্চেন দেয় খুব কম। যদি দরকার হয় আমি করিয়ে দিব, কিন্তু কিছুই না, খুব সহজ। এই যে আমি গ্লুকোজের যেরকম অক্সিজেনগুলো দেখাচ্ছি না, যে ওইচের যে ওই প্রত্যেকটা ওইচের যে ইসেগুলি কি বলে
নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা ওইটা দিয়ে আরেকটার হচ্ছে ওই কার্বনিল গ্রুপে অ্যাটাক করে দেয়, মানে নিউক্লিওফিলিক সেন্টারে। ধরো এটা একটা ধরো গ্লুকোজ, এই গ্লুকোজের একটা এইখান থেকে ওই গিয়ে আরেকটা গিয়ে ওই কার্বনিলে অ্যাটাক করলো। তাহলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে গিয়ে একটা একটার সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে ওদের, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বারবার আসে, সেটা হচ্ছে শর্করার হচ্ছে উৎক্রমণ। ঠিক আছে, এটা কি জিনিস? এটা কিছুই না, শর্করার উৎক্রমণ মানে শর্করার একটা, প্রত্যেকটা জিনিসেরই তো একটা আবর্তন মান থাকে। যেরকম আমরা দেখছিলাম গ্লুকোজের আবর্তন মান ছিল 112 ডিগ্রি, কিছুক্ষণ পরে মিউট হয়ে গেল কত, 52 ডিগ্রি। ফ্রুক্টোজে দেখলাম প্রথমে ছিল হচ্ছে -133, কিছুক্ষণ পরে মিউট হয়ে গিয়ে দেখলাম -90 বা 92 এসে স্টপ হয়ে গেল। এবার শর্করা এই সুগারের ক্ষেত্রে কি হয়, সুক্রোজের ক্ষেত্রে থাকে একরকম ডাইরেকশনে, আগে থাকে পজিটিভে, পরে হয়ে যায় নেগেটিভে। ঠিক আছে, কেন সেটা দেখো। সুক্রোজ হলো একটা দক্ষিণাবর্তী শর্করা, এর আপেক্ষিক আবর্তনের মান হচ্ছে 66.5 ডিগ্রি, মানে এর যদি তুমি আলাদাভাবে এর ক্যারেক্টার দেখো। এবার এই সেল বা ইনভার্টেড উৎসকে এই সুক্রোজের আদ্য বিশ্লেষণ করলে কি তৈরি করে, গ্লুকোজ, আর তৈরি করে কি, ফ্রুক্টোজ। দেখো গ্লুকোজের হচ্ছে 52.7 আর ফ্রুক্টোজের হচ্ছে মাইনাস। এবার একজন এই মুখা হয়ে বসে আছে আর একজন ওই মুখা হয়ে বসে আছে। এবার এই দুইটাতেই তো জোড়া লাগে কি হয়, সুক্রোজ হয়। এ ওইদিকে মুখ করে ঘুরে আসে, এইদিকে মুখ করে ঘুরে আসে। এবার তাহলে কি হবে, যার বেশি পাওয়ার তার দিকেই বেশি মুখ করে থাকতে হবে। ছিল বেটা +66.5, হ্যাঁ গেছে এবার দেখো এর মাইনাসে কততে আসে, দেখো এক দিন হচ্ছে না। এ মাইনাসে আসে, যেহেতু ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান ডি প্লাস গ্লুকোজের আপেক্ষিক আবর্তন মানের অপেক্ষা বেশি হয়, উৎপন্ন দ্রবণটি বামাবর্তী হয়। আদ্র বিশ্লেষণের ফলে দ্রবণের আলোক সক্রিয়তার ধর্ম দক্ষিণাবর্তী থেকে বামাবর্তীতে পরিণত হয়। এই পদ্ধতি থেকে শতকরার উৎক্রম বলে। এটা মানটা দেওয়া নাই, মানটা আমি আসলে ভুলেও গেছি, এর জন্য হয়তো দেওয়া হয়নি। ঠিক আছে, অর্থাৎ দেখো এর পাওয়ারটা বেশি, নর্মালি দেখুন এর পাওয়ারটা বেশি, 92 আর বই এর পাওয়ারটা হচ্ছে 10 কম। কি হলো, তাহলে হচ্ছে +52 আর এর হচ্ছে -92। তাহলে এই যখন এটা ভাঙছে, আমি যদি সুক্রোজ বলি C12H22O11, তাহলে এর হচ্ছে +66.5, এই ভাঙছে হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ। তো এর হচ্ছে কিছুক্ষণ পরে যখন আমি একে পাচ্ছি, এ পাচ্ছি 52.7 ডিগ্রি, একে পাচ্ছি -92 ডিগ্রি। তাহলে এটা পাচ্ছি মাইনাস, এটা থাকছে প্লাস। তাহলে এখানে হচ্ছে এটা t=0, এবার t=t টাইমে তখন এটা রোটেশনটা কি হয়ে যাচ্ছে, -x টাইপের কিছু একটা হবে, x ডিগ্রি। তাহলে যেহেতু -x ডিগ্রি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে রোটেশন এর ক্ষেত্রে রোটেশনটা হয়ে যাচ্ছে উল্টা। তাহলে এই ছিল পজিটিভ ডাইরেকশন, পজিটিভ টু, দেখো পজিটিভ রোটেশন টু নেগেটিভ রোটেশন, ওইখানে মিউট হচ্ছিল, আর এখানে পজিটিভ থেকে একদম 0 পার করে নেগেটিভ রোটেশন চলে গেল। মানে হচ্ছে এখানে ডানবর্তী থেকে দক্ষিণাবর্তী থেকে বামাবর্তী, হ্যাঁ দক্ষিণাবর্তী থেকে বামাবর্তী থেকে বামাবর্তী। এটাকে আমরা বলছি হচ্ছে ইনভার্সন অফ সুগার। এটা বিভিন্নভাবে থাকে, ইনভার্সন অফ ক্যান সুগারও বলে, ইনভার্সন অফ সুগারও বলে, বা শর্করার উৎক্রমণ, ইংরেজিতেই কোশ্চেনটা থাকে। বা অনেক সময় বলে ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ রোটেশন বলে, কারণ রোটেশনটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কথাটা বুঝাইতে পারলাম? চলো এবার ল্যাকটোজ, দুগ্ধ শর্করা, বিজারণে সক্ষম ডাইস্যাকারাইড। এটা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেরকম সুক্রোজ যেরকম বিজারণ করতে পারে না, ল্যাকটোজ কিন্তু দুগ্ধ শর্করা বিজারণে সক্ষম। ঠিক আছে, এটা একটু স্পেশাল এক্সাম্পল জন্যই দেওয়া আছে। আচ্ছা, স্টার্চ বলছি, স্টার্চ যেটা প্রাণীজ শ্বেতসার, স্টার্চ যদি তুমি ভাঙো তাহলে শুধুমাত্র গ্লুকোজই তৈরি হবে। ঠিক আছে, স্টার্চ থেকে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, আর এটাকে ভাঙে হচ্ছে দেখো ডায়াস্টেজ উৎসেচক। খুব ইম্পর্টেন্ট, আমাদের পেটের মধ্যে ডায়াস্টেজ বা মুখের মধ্যে ডায়াস্টেজ উৎসেচকটা থাকার জন্যই আমরা ভাত টাত খাওয়ার পরে কিন্তু আমরা এনার্জিটা পাই। আমরা খ্যার খায়া কেন পাই না, কারণ আমাদের খ্যারটা ভাঙার মতো নাই। ঠিক আছে, আচ্ছা, সেলুলোজ থেকে উৎপন্ন হয় মার্সিডাইজড কটন, ভেরি ইম্পর্টেন্ট। ওই যে উদ্ভিদ শর্করা যেমন খ্যার টাইপের, এটা পলিমার টাইপের, এখান থেকে কটন টাইপের তুলবে সুতা।
মানে কটন যেটা তুলা যেটা থেকে তৈরি হয়। আর গ্লাইকোজেন প্রাণীজ শ্বেতসার যেটা আমি আগের দিনেই বলছিলাম, আমাদের মাসেল ফাসেল গুলোতে এটা সঞ্চিত থাকে, ঠিক আছে। যাদের চর্বি বেশি ওদের গ্লাইকোজেনটা বেশি হয়, ওরা অনেকদিন না খায় থাকতে পারে, কারণ ওদের ওই গ্লাইকোজেনটাই একসাথে যুক্ত হয়ে থাকে। আচ্ছা, শ্বেতসার প্লাস সেলুলোজ দুইটাই থাকে হচ্ছে গামে আর পেকটিনে, এই দুইটাই থাকে। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ এর জন্য স্পেশালি টপিক করে দেওয়া আছে, ঠিক আছে। এবার আসবো আমাদের প্রোটিন, ততক্ষণ 5 মিনিট রেস্ট। আজকে আমাকে তো হাইফাই লেগে যাচ্ছে। যাই, প্রোটিন পাওয়া যায়, ফ্যাট পাওয়া যায়, লিপিড পাওয়া যায়, আর নিউক্লিক অ্যাসিড গুলো পাওয়া যায়। তাহলে আমরা শুধু এখানে ফ্যাটটা পড়বো না, বাকি মোটামুটি সবই পড়বো। হ্যাঁ, লিপিড তো লিকুইড অবস্থায় থাকে, ফ্যাটটা হচ্ছে কঠিন থাকে, লিপিড হচ্ছে লিকুইড, কিন্তু দুইটাই একই, মানে চর্বি যেটা, ঠিক আছে। আমাদের শরীরে যে চর্বিটা থাকে এটা কিন্তু শক্ত অবস্থায় থাকে, ঠিক আছে। আর নর্মালি ডালডা ফালডা গুলি যে এগুলি কিন্তু লিকুইড, অর্ধতল অবস্থায়, অর্ধকঠিন অবস্থায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধকঠিন। তাহলে আমরা পড়বো এখন হচ্ছে প্রোটিন। তাহলে আমরা জানি যে প্রোটিনগুলি হচ্ছে ভাঙতে 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 শেষে চলে আসে কোথায়? অ্যামাইনো অ্যাসিড। যেটা আমরা পড়বো অ্যামাইনো, যে কথাটা বলে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অ্যামিনো। ইংরেজিতে দেখো অ্যামাইনো, দেখো AMI, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কেন বলবো? অ্যামিনো অ্যাসিড বললেই আমরা একটু সুবিধা করে বুঝতে পারবো। তার মানে যে অ্যামাইনো অ্যাসিড বলছি সেখানে একটা অ্যামিন গ্রুপ আছে, একটা অ্যাসিড গ্রুপ আছে, সেটাই আমরা এখানে বলছি যে অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো আর এটা অ্যাসিড, তাহলে অ্যামিন গ্রুপ থাকবে ওর মধ্যে এবং অ্যাসিড গ্রুপ দুইটাই থাকবে। তাহলে এবার বলছে প্রোটিনগুলো থাকে কি হিসাবে? প্রোটিনগুলি হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে পলিমার, তাই তো। অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড একসাথে থাকে, এখন সেটা হোমোপলিমার হতে পারে, হেটেরোপলিমারও হতে পারে। যদি হোমোপলিমার হয় তাহলে লাইক স্টার্চে তুমি ভাঙতে থাকো সেটা গ্লুকোজেই পাবো, ঠিক আছে। তা এইভাবে এদের মধ্যে কিছু বন্ধন তৈরি হয়। এবার যেরকম দেখলাম একটা শর্করা ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড গুলি নিজেদের মধ্যে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, যেটা অক্সিজেন পরমাণু দ্বারা যুক্ত থাকে। তো এখানেও কি হয় যে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন হয়, পেপটাইড বন্ধন, ঠিক আছে। এরকম একসাথে অনেকগুলি পেপটাইড বন্ধন যদি তৈরি হয় তাহলে কি হবে? পলিপেপটাইড। এবং পলিপেপটাইড বন্ধন তৈরি হওয়ার পরে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে প্রোটিন। যেরকম সাপের বিষ, এ কিন্তু উচ্চ প্রোটিন, অনেক অনেক উচ্চ প্রোটিন, যেটা আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না। এটাকে ডাইজেস্ট করার জন্য রক্তগুলো উঠা পড়ে লাগে, উৎসেচকগুলো উঠা পড়ে লাগে, এতটাই বেশি লাগে যে ওই রক্তগুলো তখন কোয়াগুলেট হয়ে যায়, ওকে ভাঙতে পারে না। কিন্তু যারা তীব্র মলপথ খায়, কোয়েগলেট মানে তঞ্চন, যে মানে ওরা হচ্ছে রক্ত তঞ্চন হয়ে যায়, ওরা লিকুইড অবস্থায় থাকতে পারে না। যারা মারাত্মক পরিমাণে নেশা করে, মারাত্মক পরিমাণে, ওরা কিন্তু দেখবা নিকোটিন, গাঁজা, এগুলো কিন্তু প্রোটিন, হাই প্রোটিন। এবার কি হয় দেখবা যারা গাঁজা আছে বা যারা ড্রাগস খায়, ওরা খায় দেখবা কিছুক্ষণ কিন্তু পড়ে থাকে। হ্যাঁ স্যার, কেন পড়ে থাকে? মাথায় ব্যথা। কেন ঘোরায়? কারণ তারা ওই রক্তটা ইয়ে ভাঙতে পারে না প্রোটিনগুলোরে। ওদের যে বডি এনজাইমগুলি আছে সেই প্রোটিনগুলোকে ভাঙতে পারে না, ভাঙতে একটু টাইম লাগে। যতক্ষণে ভাঙে ততক্ষণে তো শরীর তো নিস্তেজ হয়ে থাকে, মনে হয় যে খুব আরামে বোধহয় আছে, ঠিক আছে। মানে কি হচ্ছে? টেনশন নাই, ঘুমাচ্ছে, মানে বডি ওটার সঙ্গে কিন্তু রীতিমতো যুদ্ধ করছে ওটাকে ভাঙার জন্য। যতক্ষণে ভাঙা শেষ করবে তখন নেশা কাটে যাবে। এরকম এটা দিয়ে নেশা থাকে। হ্যাঁ, যতক্ষণে নেশা কাটে যাবে তার মানে কি ওর বডিটা টোটাল ওই প্রোটিনগুলোকে ভাঙা শেষ, ঠিক আছে। এর জন্য প্রথমে দেখবে মানুষ বিড়ি খাওয়া শুরু করে, কয়েকদিন পরে বিড়িতে বলে নেশা হয় না, তারপরে সিগারেট খাবে, সিগারেটে পরে নেশা হয় না, তারপরে গাঁজা যাবে, তারপরে ভাঙে যাবে, তারপরে ড্রাগসে যাবে, ঠিক আছে। এবার এই সমস্ত গুলো কি হয়? তারপর এই মানে এই মরফিন, হেরোইন, ড্রাগস, এগুলো কি হচ্ছে? একটা প্রোটিন থেকে আরেকটা প্রোটিন, উচ্চতর প্রোটিনে যাচ্ছে, অর্থাৎ বডি হচ্ছে লেভেল অনুযায়ী এগুলোকে ভাঙে। যারা ড্রাগস, নিকোটিন, হেরোইন, মরফিন খায় না, ওরা শেষে নেশা করে সাপের বিষ দিয়ে, সাপের বিষ দিয়ে নেশা করে, লাস্টে সাপের বিষ দিয়ে নেশা করে। কেন? কারণ ওই প্রোটিনগুলো তো ভেঙে ফেলায়, তখন তো নেশাই হয় না, অভিযোজিত হইতে হইতে, ঠিক আছে। অভিযোজিত হইতে হইতে এই অবস্থা হয়, যেরকম একটা বলদকে তুমি মারতেই থাকো, যেরকম ওই যে আমাদের টোকাই যতই বোকা দেয় ও কথা বলবেই, ঠিক আছে। ও এরকম হয়ে গেছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে। ও কথা বলেই যাবে, তো কি হচ্ছে? রেজিস্ট্যান্ট। এবার যেটাই খাচ্ছে কয়েকদিন পরে রেজিস্ট্যান্ট, ওইটার কোনো কাজ করে না, ঠিক আছে। এবার শেষে তাহলে এক্সট্রিম পর্যায়ে আসবে, যেন সাপের বিষ। কিন্তু সাধারণ মানুষকে যদি সাপে কামড়ায় তাহলে কিন্তু মানুষটা মরে যাবে। কিন্তু যদি তীব্র ওইরকম
নেশাগ্রস্ত লোককে যদি খাওয়ায়, যে তীব্র নেশা করতে পারে, নিকোটিন, কোডেইন, মরফিন এই সমস্ত নেশাগুলি করে, আফিম দিয়ে, তাদের কিন্তু সাপে কামড় দিলে কিছু হয় না। দেখছো না তো আসলে। যেরকম তোমরা দেখোই তো ওই যে ডিসকভারিতে বা বিভিন্ন অ্যানিমেশনতে যে সমস্ত চ্যানেলগুলোতে দেখায়, এরা এত হাই পাওয়ার ইনটক্সিকেটিং ড্রাগ খাওয়া থাকে যে এদের সাপের ওই ইনটক্সিকেটিং কিচ্ছু পারে না। ওই এর জন্য ঠিক আছে, টকটক মেরে আর এর জন্যই যখন সাপের কামড় দেয় না, তো ভেনাম স্প্রে করে, তো সাপ তো ভেনামটা পুশ করে, এর জন্য যখন এই ওষুধ দিতে যায় তখন এভিএম মারে, অ্যান্টি ভেনাম মারে। হ্যাঁ, আর ওইখানে দেখবে অ্যান্টি ভেনাম যে দেয় না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর দিতে থাকে। কেন বলো তো? কারণ যে ডাক্তার বা যে নার্স, ও তো জানে না যে কতটুকু পরিমাণ বিষ বডিতে আছে। বিষের প্রত্যেকটা প্রোটিনকে ভাঙতে হবে। প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ, তো এই এক কারণে থাকলে তো হয়ে যাবে। 1টা 2টা অণু থাকলেও না ঝামেলাই হবে। তো কি করা হয়? তো ওইখানে কি করা হয়, 3-4 পরপর দিন অ্যান্টিভেনাম রাখে। স্প্রে করতেই থাকে, মানে পুশ করতেই থাকে। তাতে করে কি হয়, যে লাস্ট বিন্দুটা পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডটা আছে, বা সরি লাস্ট যে প্রোটিনটা আছে ওই প্রোটিনটাকেও আমাকে ভাঙতে হবে। আমি একটু এক্সেস দিয়ে দিলাম, অসুবিধা তো নাই ওইরকম টাইমে কিছু খাইতে দেন না স্যার, না। ওইসব সময় তো কিছু খাইতে দিবে না তো। খাইতে দিলে আবার ওটা খাইতে দিলে তো ওইটা রক্তের সাথে মিশবে, তখন তো ওই অ্যান্টিভেনামটার কাজটা কমাই দিবে, আর ও জায়গায় উঠবে, তখন ও আরো শক্তিশালী হয়ে উঠবে। এর জন্য কি করা হয়, অ্যান্টিভেনাম কিছুক্ষণ পরপর দেওয়া হয়, ঠিক আছে, আর ঘুমাইতে দেয় না। হ্যাঁ কিচ্ছু হবে না। ও তো ইসে অ্যান্টিভেনামটা মানে কি, ও তো ওই এক টাইপের একটা এনজাইম, যেটা হচ্ছে ওই প্রোটিনটাকে ভাঙবে। প্রোটিন ভাঙলে তো ভালো, বডিতে এনার্জি উৎপন্ন হবে। আগে থেকে নেওয়া যায় না মানে হ্যাঁ, আগের থেকে নেওয়া যায়, এর জন্য তো আগের থেকে নিয়ে যায়। যারা ওই যে সাপ টাপ ধরতে যায়, ওদের আগে থেকে অ্যান্টিভেনাম নেওয়া থাকে, ওগুলো দেখায় না। ওরা অ্যান্টিভেনাম নাইলে ওরকম কোনো ইনটক্সিকেটিং এজেন্ট ওরা নিয়েই রাখবে। কারণ ওই যে সাপের যে বিষ, ওইটার তো বিষটা, প্রোটনটা যদি আমাদের স্কিন দিয়েও ঢোকে, স্কিন অফ দিকে এফেক্ট হয়ে যায়। তো ওইটাকে প্রোটেক্ট করার জন্য আগের থেকে ইনটক্সিকেটিং বা ওই অ্যান্টিভেনাম টাইপের ড্রাগ কিন্তু নেওয়া থাকে, এজেন্টগুলো নেওয়া থাকে। বা যে জুসগুলো খায়, সেই জুসগুলোতে হইলে ওইটা থাকবেই। তাহলে কি হচ্ছে, সাপে কামড় দিতেই পারে, সঙ্গে সঙ্গে হসপিটাল কোথায় পাবে? ও তো জানে আমি এক্সেস পরিমাণ এনজাইম নিয়ে রাখছি, আসুক না কত বিষ আসবে, ও বিষ দিবে, আমার 1 ml স্প্রে করবে, আমি 100 ml হচ্ছে অ্যান্টিভেনাম খেয়ে রাখছি, কিছুই না। তাহলে আসবে, বিষ ভাঙতে থাকবে। ও ঘুমাইতে কেন দেয় না? ঘুমাইলে হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা পার্টসের কাজ কমতে থাকে, তাহলে এনজাইমের ক্ষরণটা কি হয়, কমতে থাকে। এর জন্য বলে কি, এক রাত্র হসপিটালে থাকবে, ঘুমাইতে বারণ করে। ঘুমাইলেই হচ্ছে সমস্ত কার্যকলাপগুলো কমতে থাকবে। যদি অল্প পরিমাণে যদি প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটা তখন বিষক্রিয়া শুরু করতে থাকবে। বলে না বিষ ছড়ায় দেওয়া, মানে কি, যখন শরীরে এক জায়গায় রক্ত জমাট বাঁধতে শুরু করে, তখন আস্তে আস্তে ওইটার পাশাপাশি রক্তগুলো জমাট বাঁধতে থাকবে, বাড়তে তখন যখন এই প্রত্যেকটা ক্যাপিলারিতে রক্ত জমাট বাঁধা শুরু হবে, হার্ট ব্লক হয়ে যাবে। কারণ হার্ট তো পাম্প করবে ব্লাডটাকে, হাই বিপি হয়ে তা লাফালাফি করে লোকটা। সবগুলোর সাথে কি একই ধরনের বিষয়? না না, এবার তাদের ডিপেন্ড করবে তাদের পেপটাইড লিঙ্কেজগুলো কিরকম আছে। বললাম তো, এটা উচ্চ পেপটাইড লিঙ্কেজ, মানে পরে ওদের মানে হাই ফাই। এবং এই অ্যান্টিভেনাম বানায় কই থেকে, ওই ঘোড়ার রক্তরস দিয়ে। কি হয়, এই যে আমাদের দেশে একমাত্র ঘোড়ার শরীরে ওই সেটা আছে, এই এনজাইমটা আছে, যেটা বিষ থেকেও বিষধর সাপকে হচ্ছে আটকাতে পারে। কি হয়, ঘোড়ার শরীরে ওই সাপের বিষটাকে স্প্রে করে দেয়, মানে বা ওই সাপের মধ্যে ঘোড়াকে ছেড়ে দেয়, বা ওই বিষটাকে নিয়ে দিল। কি হয়, তাহলে ঘোড়ার শরীরের মধ্যে তো বিষটা ঢুকলো, ঘোড়ার একদম 3 দিন 4 দিন পর্যন্ত মারাত্মক জ্বর থাকে। আর জ্বরটা কেন থাকে বুঝতেই পারছো, জ্বর মানে কি, এই যে এই প্রোটিনটা আর এনজাইমের মধ্যে যুদ্ধ চলতে থাকে, হারাইতে হবে তো, প্রোটিনটাকে হারাইতে ভাঙতে হবে। 3 দিন 4 দিন অব্দি। এবার যখন হারাবে তখন কি হচ্ছে, রক্তকণিকা নষ্ট হবে, ব্রাস্ট হবে, হাই এনার্জি উৎপন্ন হবে। তো এই করতে করতে একটা সময় পরে জিতে যায়, 3-4 দিন পরে জিতে গেল। যেটা এখন আমাদের যেটা হচ্ছে, যে বলে না রক্তরস হচ্ছে, যে কি বলে, করোনাকে ওভারকাম করার জন্য বলছে না, রক্তরস দিয়ে করা, বেশি আর কি রক্তরস করা। হ্যাঁ, প্লাজমা থেরাপি যেটা বলছে। প্লাজমা মানে কি, যে সিরামটা নিয়ে নিচে হচ্ছে রক্তকণিকাগুলো থিতায় পড়ে। দেখবা 1 বোতল রক্ত যদি তুমি নাও, ওইটা যদি অটোমেটিক ভাবে থাকে, তাহলে দেখবে কিছুক্ষণ পরে নিচে রক্তকণিকাগুলো থিতায় পড়বে। বিশেষ করে ল্যাবে দেখবে এরকম, যে ক্লিনিক্যাল ল্যাব যেগুলো টেস্ট করে, ল্যাবরেটরি, এই যে 1 মাসের উপরে একটা রক্ত প্যাকেট রাখতে হবে, নষ্ট হয়ে যাবে। ওইখানে তুমি তো যদি ইসে দেওয়া থাকে, কোয়াগুলেটিং এজেন্ট যদি না থাকে, ধরো তুমি হেপারিন টাইপের কিছু দিয়ে রাখো, তাহলে তো কোয়াগুলেট করবে না আমাদের বডিতে যেটা আছে। এবার কি হচ্ছে, তো ওইখানে ওই ঘোড়াটা তখন কি হয়, জিতে গেল, ঘোড়ার রক্তরসটা তখন ওর প্লাজমাটা নিয়ে নেয়,
ওই প্লাজমা দিয়েই হচ্ছে অ্যান্টিভেনাম বানায়, যেটা এখন আমাদের করোনাতে হচ্ছে। এবার যে লোকটার অ্যান্টিজেনের এগেইনস্টে যার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তাহলে বডিতে অ্যান্টিবডিটা আছে, তার প্লাজমাতে অ্যান্টিবডিটা আছে, সেই অ্যান্টিবডিটা এনে আরেকজনকে পুশ করে দিল, তাহলে ওইটাই আস্তে 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 কী হবে, রিজেনারেশন হইতে হইতে ও কিসে হয়ে যাবে। এই যে মাসের মধ্যে দেবে বড়ি শুনে দিয়ে দেয় টুকরো। পেটের মধ্যে তাহলে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিড, তাহলে অ্যামাইনোও থাকবে অ্যাসিডও থাকবে। এখন ডিপেন্ড করবে সে অ্যামাইনো গ্রুপ আর অ্যাসিড গ্রুপটা কি একই কার্বনে আছে না আলাদা কার্বনে আছে। যদি অ্যামাইনো অ্যাসিড বলে তাহলে সবসময় মনে রাখবো আমরা আলফা অ্যামাইনো অ্যাসিডটাই পড়বো, অর্থাৎ একই কার্বনে একদিকে অ্যামিনো গ্রুপটা আছে, আরেকদিকে একদিকে অ্যাসিড গ্রুপটা আছে। তাহলে এই দুইটা গ্রুপ যদি একই সাথে থাকে তাহলে কার্বনের দুইটা হাত ফাঁকা আছে। এই দুইটা হাতের মধ্যে একটা হাতে হাইড্রোজেন থাকে, আরেকটা হাতে তুমি আর গ্রুপ দিয়ে দিলা, আর মানে এমনি সিএস লাইক আর সিএইচ, CH এক হাতে হচ্ছে NH2, এক হাতে হচ্ছে COOH। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে, দেখো এটা হচ্ছে কার্যকরী গ্রুপ মুখ্য, এর সাপেক্ষে এটা আলফা কার্বন, হ্যাঁ আর আলফাতেই আছে কি অ্যামাইনো গ্রুপটা, এর জন্য এটাকে বলা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। আমরা যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো পড়বো সেটা আলফা অ্যামিনো অ্যাসিড। আমরা জানি আমাদের হচ্ছে 10টা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, কেন? কারণ যে কার্যকরী মুখ্য গ্রুপটা আমাদের তার রেসপেক্টে এটা আলফা, আলফা আর আলফাতে অ্যামিনো গ্রুপটা এটা আলফা। এবার যদি ধরে নাও যে এরকম একটা অ্যামিনো অ্যাসিড আছে CH2COOH, তাহলে এর রেসপেক্টে আলফা, এটা বিটা। এটা হবে যদি এখানে একটা অ্যামিনো গ্রুপ থাকতো তাহলে এটা গামা হয়ে যেত, এটা হচ্ছে বিটা অ্যামিনো অ্যাসিড। কিন্তু আমাদের বিটা অ্যামিনো অ্যাসিডটা লাগবে না আমাদের, আলফা অ্যামিনো অ্যাসিড নিয়ে পড়বো। আর আমাদের কিছু পড়তে হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কেন অপরিহার্য বলি? কারণ ওই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলি হচ্ছে আমরা যে সমস্ত খাবারগুলি খাই সেখান থেকে গ্রহণ করতে হয়, বডি ওইগুলোকে নিজে নিজে সংশ্লেষ করতে পারে না, এর জন্য আমাদের বাইরে থেকে এগুলি নিতেই হয়। যেরকম BCG টিকা, টিটেনাস, এগুলি কিন্তু আমাদের বাইরে থেকে নিতে হয়। কেন? কারণ আমাদের শরীর এটার জন্য কিন্তু নিজে থেকে জেনারেট করতে পারে না, তো বাইরে থেকে ফোর্স করলে হচ্ছে জেনারেশন করতে হয়। ঠিক আছে, তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো যে সমস্তগুলি হচ্ছে আমার বাইরে থেকে নিতে হবে, এরকম 10টা কি 12টা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলি হচ্ছে বাইরে থেকে নিতে হবে। কেন এদের অপরিহার্য বলছে? কারণ আমাদের বডি সেগুলিকে হচ্ছে ইয়ে করতে হয় তৈরি করতে পারে, সংশ্লেষ করতে পারে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, এই অ্যামাইনো অ্যাসিড আমরা যখন যাচ্ছি তখন কিন্তু এখানে এক ধরনের কাইরাল কার্বন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু দেখো RCHNH2 আর COH, আলাদা সব। যদি আর গ্রুপটা যদি হাইড্রোজেন হয়ে যায় তাই তো তাহলে অ্যাকাইরাল হচ্ছে, তাইলে কিন্তু কাইরালিটি হচ্ছে না। তাহলে H যুক্ত যদি কোনো এরকম কাইরাল কার্বন থাকে, এরকম অ্যাকাইরাল কার্বন থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, সেটা আমরা একটু পরে আসতেছি। তো আমরা দেখো, আমরা প্রথমটাই দেখছি হচ্ছে গ্লাইসিন, যেখানে দুইটাই হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, গ্লাইসিন। তারপরে যদি দেখো এই CH এর একটা হাইড্রোজেন সরিয়ে যদি আমি একটা CH3 দিয়ে দিই, কারণ আমাদের অ্যালফা অ্যামিনো অ্যাসিডের সংকেতটা কি? আর H/R CH CH উপরে NH2 আর এদিকে COH। COH, তাহলে H আমার একটা রাখতেই হচ্ছে। আর এই দুই হাতে আমি এই হাতে হচ্ছে আমি আর গ্রুপটাকে চেঞ্জ করছি। তাহলে এই আর গ্রুপটাকে যদি চেঞ্জ করি তাহলে আমি H রাখলে দুইটা C, তাহলে এই CH2 যেটা প্রথম আমার এই আলফা অ্যামিনো অ্যাসিড, এরপরে শুরু হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, ঠিক আছে, লাইজিন, এভাবে কিন্তু অনেক ধরনের আমরা আলফা অ্যামিনো অ্যাসিড পাবো। এবার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা, আর মোট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 22টা। ঠিক আছে, এবার এই অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের অভাবে আমরা জানি কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস, এই দুটা রোগ হয়, কোয়াশিয়রকর আর ম্যারাসমাস। বাচ্চাদের এরকম। 5 বছর শিশু ঠিক আছে, একটা 0 to 5, একটা 0 to 2। ঠিক আছে, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, এই 10টা এরকম টাইপের 10টা হচ্ছে কি আমাদের অপরিহার্য, অর্থাৎ এদের বাইরের থেকে আমাদের নিতে হয়, থেকে গ্রহণ করতে হয়। আচ্ছা, তাহলে এই হলো অ্যামাইনো অ্যাসিড। এইভাবে তোমাদের খুব বেশি লাগবে না। গ্লাইসিন, অ্যালানিন, যখন CH3, যখন CH, এটা আইসোলিউসিন,
ভ্যালিন, গ্লাইসিল অ্যালানিন, তারপর হচ্ছে ভ্যালিন বোধহয় যাক। আচ্ছা, এবার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের আলোক সক্রিয়তা, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথম হচ্ছে গ্লাইসিন নিয়ে কাজ করি। COH। দেখো, তাহলে এখানে একটা এমন কার্বন পাচ্ছি যার 3 হাতে 3টা আলাদা গ্রুপ, আর 2 হাতে 2টা আলাদা, 3 নাম্বার 2টা হাত, 3 এবং 4 একই। তাহলে এটা হচ্ছে একাইডাল কার্বন। তাহলে একাইডাল, তাহলে একাইডাল গুলো আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? হ্যাঁ শিউলি, কেন নিষ্ক্রিয়? কারণ এটার মধ্যে কিন্তু একটা প্রতিসম কিন্তু আছে। দেখো, দুইটা একই রকম আছে। বোঝা যাবে না। বোঝা যাবে না। তাহলে অপ্রতিসম কার্বন পরমাণু নেই, এই যে জায়গায় আরেকটা বসে দিই। অপ্রতিসম নেই। এইটা বাদ দিয়ে যত তুমি অ্যামাইনো অ্যাসিড নাও প্রত্যেকটাই হচ্ছে আলোক সক্রিয়, একমাত্র গ্লাইসিন। এটাই নিষ্ক্রিয়। গ্লাইসিন যে অনলি অ্যামাইনো অ্যাসিড which is optically inactive. একমাত্র আলফা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আর বাকি সবগুলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো কি আমাদের তাহলে আলোক সক্রিয়। তুমি এর পরেরটাই নাও, এটা আলো। COH প্রতাপ, বুঝতে পারছো? প্রতাপ, এটা তো এই আলো সক্রিয়। তাহলে দেখো এটা আলাদা কিন্তু আলাদা কাইরালের মতো। কাইরাল কার্বন। এটা তো কাইরালি। এর পরেরটা আসো ভ্যালানিন। ভুলে গেছি, অনেক মনে ছিল। এই বুঝছিস। ঠিক আছে, এটাও দেখো কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন। ঠিক আছে, এইভাবে আমার আসতেই থাকবে। তাহলে এই সমস্তগুলি হচ্ছে আমার কাইরাল কার্বন। ঠিক আছে, এবং সেটা বলছে এখানে আমার কাইরাল আছে, তার মানে এই এটা হচ্ছে আলোক সক্রিয়। এবার চলে আসে জুইটার আয়ন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবার জুইটার আয়ন, এবার জুইটার আয়নটা কি জিনিস? জুইটার আয়ন হচ্ছে একটাই অণু থাকবে, এই একটা অণুর মধ্যে আমি 2 রকম ক্যারেক্টারিস্টিক্স দেখবো। কি কি ক্যারেক্টারিস্টিক্স? হ্যাঁ, 2 রকম। কি কি? একটার মধ্যেই আমি পজিটিভ চার্জ দেখবো, একটার মধ্যেই নেগেটিভ চার্জ। দেখো, যদি আমি আলফা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমি যদি একটা ক্ষার দেই, ধরো অ্যাজ ফর এক্সাম্পল CHR, আর নিয়ে নিলাম COOH। আমি যদি এখানে ক্ষার নেই, তাহলে কি হবে? ক্ষার থেকে OH মাইনাস আসবে। এই OH মাইনাসটা কি করবে? আম্লিক হাইড্রোজেনটাকে তুলে নিবে অ্যাসিডের। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি RCH আর CH NH2, CO মাইনাস। ওটা তো জল হয়ে যায়। তাহলে অ্যানায়ন তৈরি করলো। পরে যখন ওই খারাপ যখন নেব ইয়ে ঠিক আছে, এবার এটার মধ্যে যদি আমি একটু অ্যাসিড নেই। অ্যাসিড নেই, অ্যাসিড থেকে তাহলে কি হবে? H প্লাস। এই NH2টা কি করবে? এর লোন পেয়ার দিয়ে এটাকে ধরবে, তোমার প্লাস উঠে হবে। সরি তো ঠিক আছে। NH2, সরি H প্লাস, এমনি এক স্যার NH3 NH3 প্লাস। তাহলে এটা হয়ে গেল কি? ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে যখন অ্যাসিড নিচ্ছে H প্লাস আসছে, ধরুন আর তাহলে এটা চলে যাচ্ছে। এবার কিছু নির্দিষ্ট পিএইচ যদি তুমি মেনটেন করো, যদি নির্দিষ্ট পিএইচ কিছু মেনটেন করো, তাহলে এখান থেকে আমরা দেখছি, তাহলে একদিকে আমি দেখছি এটা পাচ্ছি, যদি এখানে তুমি H প্লাস দাও তাহলে আমি পাচ্ছি RCH NH2 প্লাস COH, ক্ষারীয় দ্রবণ নিলে আমি পাচ্ছি RCH COO মাইনাস আর হচ্ছে NH2। ঠিক আছে, এবার এখান থেকে কি হয়? কিছু নির্দিষ্ট পিএইচে যদি তুমি মেনটেন করো, তাহলে এটা এরকম কিছু কনফিগারেশন নেয়। কি হয় ঘটনাটা?
ঘটনাটা হচ্ছে কিছু নির্দিষ্ট পিএইচে এই NH2 এর নাইট্রোজেনের লোন পেয়ারটা এই H প্লাসকে ক্যাপচার করে নেয়। ঠিক আছে, তাহলে একই সঙ্গে দেখো অ্যানায়নও তৈরি হচ্ছে, একসাথে প্লাস উৎপন্ন হচ্ছে। ক্যাটায়নও তৈরি হচ্ছে। এই যৌগটাকে বলা হচ্ছে জুইটার আয়ন। তাহলে জুইটার আয়ন আঁকা খুব সহজ। NH2টাকে NH3 প্লাস করে দিবা, আর COH-টাকে C। CO মাইনাস যে তোমার যে কোনো তোমার অ্যামাইনো অ্যাসিড দিক। যে কোনো একটা পরীক্ষায় কোশ্চেন আছে গ্লাইসিনের হচ্ছে এই সেটা করো, গ্লাইসিনের হচ্ছে জুইটার আয়ন। তাহলে গ্লাইসিনের যদি জুইটার আয়ন বলে, হ্যাঁ খাইছে ওকে গ্লাইসিনের যদি জুইটার আয়ন বলে তাহলে তো ইয়ে করতে হবে তাহলে হচ্ছে CH2 COO মাইনাস, CH2CO মাইনাস NH3 প্লাস অ্যালানিন বললে জাস্ট NH3 প্লাস আর COO মাইনাস। ঠিক আছে, এবার হচ্ছে সমতরিত বিন্দু। সমতরিত বিন্দু আইসো ইলেকট্রিক পয়েন্ট। সমতরিত বিন্দু আমরা পড়ছিলাম, মনে পড়ে? কোন জায়গা স্যার? আমরা পড়ছিলাম, দেখো ইলেকট্রোকেমিস্ট্রিতে একটা পার্ট অ্যানাফোরেসিস ক্যাটাফোরেসিস মনে আছে, ইলেকট্রোফোরেসিস মনে আছে, ইলেকট্রোফোরেসিস মনে ছিল যে কলয়েড কণাগুলির যখন একটা নির্দিষ্ট পিএইচে কি হচ্ছিল, কলয়েড কণাগুলি না তো ক্যাটায়নের দিকে ক্যাথোডের দিকে দৌড়াচ্ছে না তো অ্যানোডের দিকে দৌড়াচ্ছে। মনে পড়ে? মাঝে মাঝে বুঝতে লাগবে। মনে পড়ে কি ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস যখন কলয়েড কণাগুলি ঋণাত্মক আধান যুক্ত হয় তখন অ্যানোডের দিকে ছুটবে, আর যখন ধনাত্মক আধান হয় তখন ক্যাথোডের দিকে ছুটতো। যখন কলয়েড কণাগুলি ক্যাটাফোরেসিস দেখায় তাহলে ওটা ধনাত্মক আধান যুক্ত ফল, আর যখন ঋণাত্মক আধান যুক্ত ফল ছিল তখন অ্যানোডের দিকে দৌড়াচ্ছিল, অ্যানাফোরেসিস দেখাচ্ছিল। এইবার কথা হচ্ছে সমতরিত বিন্দু। এইবার ধরো আমার এই একটা অ্যামাইনো অ্যাসিড আমার এই অবস্থায় আছে, তাহলে এটা কি অ্যানায়ন? তাহলে এই অ্যানায়নটা কোথায় দেখবে? অ্যানাফোরেসিস দেখাবে। অ্যানাফোরেসিস দেখাবে কিনা? যদি দ্রবণে যদি এই অবস্থায় থাকে তাহলে অ্যানাফোরেসিস দেখাবে। ঠিক আছে, যদি এটা থাকে সরি তাহলে এটা কি দেখাবে? ক্যাটাফোরেসিস। তাহলে এই অ্যানাফোরেসিস এবং ক্যাটাফোরেসিস, তাই তো? এইবার তাহলে এটা হচ্ছে অ্যানোডের দিকে ছুটবে, টুয়ার্ড অ্যানোড, আর এটা টুয়ার্ডস ক্যাথোড। তাহলে এই অ্যানোডের দিকে ছুটছে, ক্যাথোডের দিকে ছুটছে। এবার কিছু নির্দিষ্ট পিএইচে আমি যদি পিএইচ মেনটেন করি, পিএইচে অ্যামাইনো অ্যাসিডটা আলফা অ্যামাইনো অ্যাসিড ও নাইদার অ্যানাফোরেসিস নর ক্যাটাফোরেসিস, নাইদার অ্যানাফোরেসিস মানে না তো অ্যানাফোরেসিসের দিকে ছুটবে না তো ক্যাটাফোরেসিস নর ক্যাটাফোরেসিস দেখাবে, তখনই সমতরিত বিন্দু উৎপন্ন হবে। মানে তাহলে ওই নির্দিষ্ট পিএইচটাকে আমরা বলবো কি তাহলে তার সমতরিত বিন্দু, অর্থাৎ সেখানে আলফা অ্যামিনো অ্যাসিডটা জুইটার ফর্মে থাকে। সুইটার কারণ জুইটার আয়ন যখন তৈরি হবে ওই পিএইচে তখন পজিটিভের ঘনত্ব যা নেগেটিভের ঘনত্ব তাই। শয়তানি হচ্ছে কেন? কেন এত শয়তান? হাসিটা কিসের জন্য হাসি? হ্যাঁ কি দেরি হচ্ছে? সুন্দর আছে বাড়িতে গিয়ে কি করবা? নির্দিষ্ট কিছু পিএইচে অ্যামাইনো অ্যাসিড না তো অ্যানাফোরেসিস দেখাবে না তো ক্যাটাফোরেসিস দেখাবে। এটাকে আমরা বলছি হচ্ছে তাহলে তার সমতরিত বিন্দু। ঠিক আছে, আইসো ইলেকট্রিক পয়েন্ট, এটাকে বলা হচ্ছে পিকেআই, আইসো ইলেকট্রিক পয়েন্ট। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট পিএইচে যে আমার আইসো পিআই বোধহয় বলবো এটাকে, পিকেআই বোধহয় খুব সম্ভবত, আইসো ইলেকট্রিক পয়েন্ট, সমতরিত বিন্দু। ঠিক আছে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে পিআই কিন্তু বিভিন্ন রকম হবে বলে দিচ্ছি। বিভিন্ন অ্যাসিডের সমতরিত বিন্দু কিন্তু বিভিন্ন রকম হবে, বোঝা গেল?
এটা কিন্তু একে বলবে যে গ্লাইসিনের পিআই হচ্ছে এত। তার মানে গ্লাইসিন হচ্ছে ওই পিএইচে হচ্ছে ও ক্যাটোফোরেসিস এবং অ্যানাফোরেসিস কোনোটাই দেখায় না। দেখাবেন না। ঠিক আছে, বিভিন্ন কি হলো প্রবলেম হয়ে গেছে মানে পিআই বিভিন্ন, দ্যাট ইজ বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন পিএইচে সমতলের বিন্দু দেখায় না। মনে হচ্ছে তোমাদের একটু বিরক্তি লাগছে, তাহলে নেক্সট দিন পেপটাইড বন্ধন আর বাকিগুলো একটু লাগবে নাকি না শেষ করে দিব।